যার উপস্থিতি তোর জন্য কাল হয়ে দাঁড়ায় শেষে কিনা তার বুকেই তুই নিজেকে আড় করলি। ছ্যা ছ্যা ছ্যা, নির্লজ্জ বান্ধের মেয়ে। সপ্তদশীর কর্ণকুহরে পৌঁছালো অপ্রিয় মানুষটার দারাজ কণ্ঠ। নিজে থেকে শূন্যে তুলে এখন কেমন ঠেস মেরে মেরে কথা বলে যাচ্ছে দেখো। হাহ, লোকটার ভাবখানা দেখে মনে হচ্ছে মাহি বুঝি নিজে থেকেই তার কোলে উঠতে চেয়েছে, অথচ ঘটনা সম্পূর্ণ উল্টো। মাহি তৎক্ষণাৎ যুবকের চওড়া বুক থেকে মাথা উঠিয়ে ঘাট তুলে তাকায়। সরু চোখে মাস্ক পরিহিত মানুষটার আড়ালে থাকা মুখাভাবে খানিকক্ষণ তাকিয়ে থেকে হত বিহবলের ন্যায় প্রশ্ন ছুড়ল। আপনি রাক্ষস? ভ্রু গোটায় মুগ্ধ, কপালে ফেলল গোটা কত বিরক্তির ভাঁজ। বাদামি চোখ দুটো বোধহয় বিরক্তিতে তীক্ষ্ণ হলো পরক্ষণে। অতঃপর কোনরূপ বলা কওয়া ছাড়াই মুখায়ভাবে একরাশ বিরক্তির তিক্ততা নিয়ে বেয়াদব ছেলে ঘটায় আরেক কাণ্ড। বুকের কাছে ঝুলতে থাকা মাহির কোমর বরাবর চেপে রাখা শক্তপোক্ত হাতটা তার আচমকায় ঢিলে হলো। ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল মাহি তাল সামলাতে না পেরে হুট করে ছিটকে পড়ল পাপড়িময় জমিনে। তৎক্ষণাৎ পুরনো কোমর ব্যথা মাথা চারা দিয়ে উঠতে বেচারি ঠোঁটের ফাঁক গলিয়ে অস্ফুটে বেরিয়ে আসে এক চিলতে ব্যথাতুর শব্দ। আউচ! চোখ মুখ কুচকে এক হাতে কোমর ডলছে মাহি। সম্মুখে পাহাড়ের ন্যায় শটানভাবে দাঁড়িয়ে আছে মুগ্ধ। তার মধ্যে তেমন কোনো হেলদোল নেই, মেয়েটার প্রতি বিন্দুমাত্র উদ্বেগ নেই। সে উল্টো নিজের হাতে থাকা রিভলভারটা এগিয়ে নিয়ে আসে নিজ ঠোঁটের কাছে। কুচকুচে কালো রঙা বন্দুকটার নল দিয়ে বেরোচ্ছে ধোয়ার কুণ্ডলি। মুখের পাতলা আবরণী মাস্কের আড়ালে থেকেই বন্দুকের নল বরাবর জোরালো ফুঁক বসায় মুগ্ধ। হাত ঘুরিয়ে ফের বন্দুকটা নিজের কোমরের পিঠে গুজতে গুজতে কঠিন গলায় বলল, প্যালেসে এত জায়গা থাকে সত্যি এখানে মরতে এলি কেন? মুখ কুচকায় মাহি। একে তো কোমরের ব্যথাটা বেড়েছে, তার উপর লোকটার অমন ঠেসমেরা কথাবার্তা। মেয়েটা ভারী বিরক্ত হলো এ পর্যায়ে। চোখে মুখে একরাশ বিরক্তির ঝাঁজ টেনে তেতো মুখে শুধালো, আপনাকে কে বলেছে আমি এখানে মরতে এসেছি? আমি তো ঘুরতে এসেছি। তবে আপনার তো আবার আমার সুখ শান্তি সহ্য হয় না। যেখানে যাব সেখানেই হাজির হবেন কাল হয়ে। এই যেমন এখন হলেন। দাঁত খিঁচল মুগ্ধ। মেয়েটা এত মার খায় তার হাতে, তারপর ওর কথাবার্তায় বিন্দুমাত্র ছাঁচ কমে না। এর জায়গায় অন্য কেউ হলে দ্বিতীয়বার মনস্টারের সামনে মুখ খুলে কথা বলার সাহস করতো না। অথচ মেয়েটাকে দেখো, দিব্যি মুখ ফুটছে তার। মুগ্ধ দাঁত কিরমির করতে করতে হালকা ঝুঁকে দাঁড়ালো মাহের দিকে। ভীষণ রাগ নিয়ে তৎক্ষণাৎ এক হাতে টান মেরে নিজের মুখ থেকে মাঝখানা উন্মুক্ত করে হিসিয়ে বলতে লাগলো, বিড়ালের হাড্ডি খেয়ে এসেছিস নির্লজ্জ বান্ধের মেয়ে? এত মারি তারপর শিক্ষা হয় না, তাই না? ভয় পেল না মাহি। মনের মধ্যে আজ কোথা থেকে এক আকাশসম সাহস পেল কে জানে। সে উল্টো মুখ ঝামটা মেরে বলে ওঠে, না, শিক্ষা হয় না, আর হবেও না। মেজাজ এখন বিপদসীমার বাইরে যাচ্ছে ক্রমশ। মুগ্ধ নামক ভয়াল যুবকের বাদামি চোখ জোড়া লাল হচ্ছে ধীরে ধীরে। সে এক মুহূর্ত চোখ দুটো বুজে নিয়ে হিসিয়ে ফের বলল, কথাবার্তার লিমিটে রেখে বল, জানোয়ারের বাচ্চা। মাহি শুনল না। মুগ্ধ যদি হয় 10 আনা, সে হয়েছে আজ 12 আনা। গলায় একরাশ ভয়হীন ঝাঁজ ঢেলে পরক্ষণেই বলল, বলবো না, বলবো না, বলবো না। কি করবেন? ঠাস। কথাটা শেষ হলো কি মাহির, নাকি তার আগেই নরম সরম গাল বরাবর সপাটে বসলো এক চর। চরের তীব্রতা আজ বেশি বলে মনে হচ্ছে। মাথাটা কেমন ঝিম ধরে গেল মেয়েটার। চোখের সামনে সবটা এখনো ঝাপসা। গরম হয়ে যাওয়া বাম গালটায় আলগোছে হাত চলে গেল মাহির। ইস, গালটা বুঝি ব্যথায় ছিঁড়ে যাচ্ছে তার। মাহি কিয়ৎক্ষণ চুপ থাকলো। সম্মুখে রুড়ো মানব রাগে গজগজ করতে করতে শটান হয়ে দাঁড়াতে মাহি ঘটায় আরেক কাণ্ড। গালের পাশে হাত রেখে চোখ মুখ কুচকে চেঁচিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, এটাই তো পারবেন। কথায় না পারলে হাত চালাবেন যত। ঠাস। দ্বিতীয় চটটা বসেছে ডান গালে, আগের তুলনায় যার জোর ছিল দ্বিগুণ। বেচারি মাহি এবার গালের ব্যথায় ফুপিয়ে ওঠে কেমন। মুখ থেকে যেন আওয়াজ না বের হয়, সেজন্য ঠোঁট কামড়ে ধরেছে নিজের। এদিকে তার অমন হাবভাবে তিতি বিরক্ত মুগ্ধ। তক্ষুনি এগিয়ে এসে খামচে ধরল মাহির কণ্ঠা। এক মুহূর্তের জন্য নিঃশ্বাস আটকায় মাহির। তবে কণ্ঠ ফুঁড়ে বেরোয়নি তেমন শব্দ। মুগ্ধের কঠিন মুখটা তার একদম নিকটে। চোখে মুখে আছড়ে পড়ছে মুগ্ধের গরম নিঃশ্বাসের ঝাপটা। মাহির চোখ দুটো নিভু নিভু, কান্নায় ভরে গেছে কার্নিশ। যেন একটু টোকা দিলেই হড়হড়িয়ে বেরুবে অশ্রুকণার দল। আশ্চর্য হলেও সত্যি, মুগ্ধ আজ মোটেও তাকায়নি মেয়েটার চোখের দিকে। তাকিয়ে থোড়ায় নিজেকে অশান্ত বানাবে পরিপাটি যুবক। তার এই মুহূর্তে রাগের মাথায় তালু জ্বলছে।
পারছে না এক আছাড়ে মেয়েটাকে মেরে ফেলতে। সে কেমন ঝাঁঝালো কণ্ঠে গর্জন তুলে বলল, বেয়াদবের বাচ্চা ঠোঁটের আগে জিভ চলে, তাই না? ঠিক আছে, দেখি তোর জিভটা কত বড়। বলেই মাহির কণ্ঠা ছাড়ে মুগ্ধ। পর মুহূর্তে এক হাতে চট করেই চেপে ধরে মাহির নরম চোয়াল। আহারে, মুগ্ধের অমন শক্তপোক্ত হাতের থাবায় মুষড়ে যাচ্ছে বেচারি নরম চোয়াল। এই বুঝি চোয়ালটা ভেঙে গড়িয়ে পড়ল নিচে। মাহি কুকিয়ে যাচ্ছে চোয়ালের ব্যথায়। হাত দুটো সামনে এনে অহেতুক ঠেলে যাচ্ছে মুগ্ধকে। তবে মুগ্ধ কি আর সরে? সে তো ঠায় নিজের জায়গায়। মেয়েটার ওপর হালকা ঝুঁকে দাঁড়িয়ে তখনই নিজের বাঁ পায়ের লম্বা জুতো পেছনের ভাঁজ থেকে বের করে আনে পুরাতন ব্রিটিশ সৌর্যের কারুকাজ খচিত একখানা চাকু। মাহি থমকায়, চোখ দুটো বড়সড় করে তাকিয়ে রয় এক পলক। কলিজাটা তার তখনই ছলাৎ করে উঠল যখন দেখল মুগ্ধ নিজের ধারালো দাঁতের সাহায্যে একটানে চাকুর গা থেকে খোলসটা টান দিয়ে সরিয়েছে। মাহি হকচকায়। মুগ্ধ তার মুখের দিকে চাকুটা এগিয়ে আনছে ক্রমশ। হিংস্র কণ্ঠে বারবার বলে যাচ্ছে, দেখি তোর জিভটা কত বড়। খুব চলে, তাই না? আজকে ওর বাড়াবাড়ি এতে টানবো। নেমক খোল, জানোয়ারের বাচ্চা। মাহির আত্মাটা বুঝি এক্ষুনি শরীর থেকে ফুস করে বেরিয়ে যাবে। এই লোক কি মানুষ না আর কিছু? সে তো ভেবেছিল লোকটা বোধহয় তাকে ভয় দেখাবে, তবে সে যে এভাবে সত্যি সত্যি জিভ কেটে ফেলতে উদ্যত হবে তা থোড়াই জানতো মেয়েটা। মাহি ক্রমাগত হাত জোর করছে, মুখ খোলার সাহস পাচ্ছে না বেচারি। বারবার মুগ্ধকে ইশারায় বোঝাচ্ছে, আর মুখে মুখে তর্ক করবো না, দরকার পড়লে কথাই বলবো না, প্লিজ আমার জিভ কাটবেন না। কিন্তু মেয়েটার অমন একাধিক অনুনয় বিনয়ে একটু টলল না জনাব। উল্টো হাতের জোর বাড়ালেন বেশ। মাহির চোয়ালটা শক্ত করে চেপে ধরে বাধ্য করতে লাগলো মুখ খুলতে। এক পর্যায়ে চোয়ালে তীব্র ব্যথা সইতে না পেরে ঠিকই মুখ খুলল মাহি। এই ফাঁকে চট করে মেয়েটার মুখের ভেতর আঙ্গুল ঢুকিয়ে জিভ টেনে ধরে মুগ্ধ। মাহির চোখ দুটো এবার বোধহয় ফেটে বেরুবে বাইরে। শরীরে বইতে থাকা তীব্র ঝংকারে দুর্বল মেয়েটা। এদিকে মুগ্ধ ঠোঁটের কোণে এক টুকরো পৈশাচিক হাসি স্পষ্ট, চোখ দুটো বাজ পাখির ন্যায় তীক্ষ্ণ। তার দৃষ্টি আপাতত মাহির লালচে গোলাপি জিভের দিকে নিবদ্ধ। ধরে রাখা ধারালো চাকুটা কেমন ঝিলিক দিচ্ছে চোখ বরাবর। ধীরে ধীরে চাকুটা মাহির জিভের দিকে এগুতে ভয়ে তটস্থ মাহি চোখ উল্টে জ্ঞান হারায় তৎক্ষণাৎ। মুগ্ধ মুখ বাঁকায় বিরক্তিতে। অচেতন মাহির চোয়াল ছেড়ে দিতে মেয়েটা কেমন লুটিয়ে পড়ল গোলাপি আভায় চেয়ে থাকা ফুলের জমিনে। মুগ্ধ বিরক্তি নিয়ে তাকায় মেয়েটার পানে। পাপড়িময় জমিনে লুটিয়ে আছে মাহি। পরনের কালো রঙা ফ্রকটায় খুব খারাপ না দেখালেও তাকে এই মুহূর্তে কেন যেন খুব একটা চোখে ধরেনি মুগ্ধের। ছেলেটা কেমন দাঁত খিচে বিড়বিড়িয়ে আওড়ালো, ভঙ্গিমা ভালোই জানে বান্দির মেয়ে। পান থেকে চুন খসলেই যখন তখন জ্ঞান হারাবে। যত সব নাটক। কত শত গালমন্দ করে যাচ্ছে বেচারিকে, অথচ বেচারির কি দোষ? সে যে তাকে এত ভয় দেখালো তা কি একবারও চোখে পড়েনি যুবকের? তাছাড়া পড়বেই বা কিভাবে? প্রদীপ কি কখনো নিজের তলানিতে থাকা অন্ধকার দেখে? ঠিক তেমনি মুগ্ধ দেখল না নিজের তো। সে উল্টো শক্ত চোয়ালে নিজের হাতে থাকা চাকুটা ফের হাতের ভাঁজে নাড়াতে থাকলো। ঠিক তখনই সেথায় হন্তদন্ত পায়ে আগমন ঘটল সিডের। বেচারা দু কদম পিছিয়ে এসে দাঁড়ালো মুগ্ধের। মাথাটা নুইয়ে রেখে ভয়ার্ত কণ্ঠে কুর্নিশ জানিয়ে বলল, Dobry wieczór, monster. শুনল মুগ্ধ। তৎক্ষণাৎ পেছনে ফেরার অভ্যাস নেই তার। হাতের চাকুটা নাড়িয়ে চাড়িয়ে দেখতে দেখতে হঠাৎ শান্ত অথচ নিরেট কণ্ঠে বলল, পিপি লেখার পাখা গজায় মরিবার তরে, রাইট? ভরকায় সিড। মাথাটা নুইয়ে রেখায় বোধগম্যহীনের ন্যায় কেবল ছোট স্বরে জবাব দিল। Da pazarlusta monster. কথাটা বলতে দেরি অমনি সিটের ডান পাশের বুক বরাবর সজোরে বসলো ধারালো চাকুর তীক্ষ্ণ ডগা। ঘটনার আকস্মিকতায় হতবাক সিট। তখনই বুকের ব্যথায় মুষড়ে গিয়ে দু হাত দিয়ে চেপে ধরে বুক। এদিকে তার বুক বরাবর ধীরে ধীরে চাকুটা আরেকটু ঠেলে দিচ্ছে মুগ্ধ। ছেলেটার বুকে নরম মাংস ছেদ করে ক্রমান্বয়ে পাঁজর ছিঁড়ে ভেতরে ঢুকছে মনস্টারের পছন্দের অস্ত্রটা। ব্যথার মাত্রাতিরিক্ততায় আর দাঁড়িয়ে থাকার জোর পায়নি সিডের পা দুটো। তারা হুট করে হাঁটু গেড়ে বসে পড়ল জমিনে। সিড আর্তনাদ করছে, ওর মুখ দিয়ে কাশির সাথে সাথে বেরোচ্ছে লৌহ। অথচ নির্দয় নিষ্ঠুর মানব মুগ্ধের তা দেখে একটু মায়া হলো না। সে নিজেও হালকা ঝুঁকে দাঁড়ালো সিডের সামনে। মুখাভাবে কঠিন ভাব চেয়ে গেছে মনস্টারের। বাদামি চোখ দুটো রং পাল্টে রক্ত লালে। ফর্সা মুখখানায় সে কি ভয়ঙ্কর অবস্থা। দৃঢ় চোয়ালের কটমট ধ্বনি স্পষ্ট কানে যাচ্ছে সিডের। মুগ্ধ হাতে জোর বাড়ালো, অতঃপর খপ করে
এক শব্দ তুলে চাকুর অর্ধেকটা ঢুকে গেল সিদের বুকের ডান পাশে। বেচারা সিডের রক্তে হাত মেখে গেছে মুগ্ধর, অথচ সে থামছে না, তবুও উল্টো ভীষণ রাগে হিসিয়ে বলল, আমার শিকারের উপর একচ্ছত্র আধিপত্য এবং অধিকার কেবল আমার। হোক সেই শিকার আমার পছন্দের কিংবা অপছন্দের, তার দিকে যেহেতু একবার আমার চোখ পড়েছে, তার মানে তার দেহের শেষ রক্তবিন্দু থাকাকালীন সে আমার। নীরব হুমকিতে গা কাটা দিয়ে উঠছে। সিডের বুকের উপর জেকে বসেছে অসহ্য ব্যথা, তবুও চোখ দুটো নামিয়ে রাখে তারা, কেননা দৃষ্টি তুললে স্বয়ং মৃত্যুকে নিজের চোখে দেখবে সে। এর চেয়ে এমনি মরুক তাই ভালো। এদিকে মুগ্ধ এবার নিজের হিংস্রতা বাড়ালো। সিডের বুকে অর্ধেক ঢুকে থাকা চাকুটা একটানে বের করে এনে ফের বসালো আরেক ঘা। এহেন কাণ্ডে চিৎকার দিয়ে উঠে সিড আর্তনাদ করতেই হুট করে তার গলা চেপে ধরে মুগ্ধ। কণ্ঠ খাদে নামিয়ে হিসিয়ে বলল, হুম। তৎক্ষণাৎ ঠোঁট কামড়ে নিজের আর্তনাদ আটকায় সিড। চোখ দুটো ফেটে কান্না বেরোচ্ছে তার। বুকে বসছে অগণিত ঘা। এহেন ব্যথার তীব্রতায় শরীর দুলে উঠছে তার। ওদিকে মুগ্ধ একের পর এক ঘা বসিয়ে যাচ্ছে সিডের বুক বরাবর। বেচারা সিডের বুকটা যখন লাল তরলে মাখামাখি, ঠিক তখনই আচমকা সিডের ঘাড় চেপে ধরে মুগ্ধ। দুর্বল সিডের কানের পাশে মুখ নামিয়ে কঠিন গলায় হিসিয়ে বলল, মানুষটা তার ভোগে কারো ভাগ সহ্য করে না বাস্টার্ড। যেটা আমি একবার চাই, সারা দুনিয়া উল্টে গেলেও সেটা জাস্ট আমার হতে বাধ্য। আমার মানে আমার। নো ওয়ান ক্যান ডেয়ার টু লুক অন দেম। ইফ দে ডিয়ার, দে উইল ডিয়ার, অ্যান্ড ইটস লাইক অ্যান্ড ক্লিয়ার। সিডের শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে ক্রমশ। মস্তিষ্কে কড়া নাড়ল অনেক কিছু। বুঝে গেল মনস্টার তাকে ঠিক দেখেছে মাহির সাথে, তাই তো তার অমন হিংস্রতা চোখে পড়ল সিডের। এদিকে মুগ্ধ ততক্ষণে সোজা হয়ে দাঁড়িয়েছে। হাতের রক্তমাখা চাকুটা খানিক ঝাঁকাতে ঝাঁকাতে পা বাড়িয়েছে অচেতন মাহির পানে। কিয়ৎক্ষণ মাহির নিশ্চল মুখ পানে কাটমট দৃষ্টিতে তাকিয়ে থেকে মনে মনে আওড়ালো। জানোয়ারের বাচ্চা একজনে হয় না। মনে মনে কথা আওড়ালেও মুখে কোনো রা নেই মুগ্ধের। চোখে মুখে একরাশ রাগ বিরক্তি লেপটে নিয়ে সে হালকা ঝুঁকে এসে এক ঝটকায় অচেতন মাহিকে তুলে নিল নিজ কাঁধে। নিশ্চল মাহির হাত দুটো ঝুলছে মুগ্ধের পিঠ বরাবর, আর পা দুটো সামনে। বলিষ্ঠ পুরুষ মোটেও হাত রাখলো না মাহির গায়ে। নিজের চওড়া কাঁধে মেয়েটাকে এক প্রকার ফেলে রেখে আলগোছে হাত বাড়িয়ে পকেট থেকে মোটা সিগারটা বের করে আনলো পরক্ষণে। অতঃপর সিগারের শেষ ভাগে ঠোঁটের ভাঁজে গুজে নিয়ে লাইটার ধরালো আগায়। বিশাল এক শুকটান বসিয়ে মেয়েটাকে কাঁধে তুলেই হাঁটা ধরলো প্যালেসের দিকে। দূর থেকে এক পলক দেখলে মনে হবে এ যেন এক রাক্ষসের ভয়ানক দৃশ্য। সারা গায়ে কালো রঙা ভারী ক্লোক, হাতে দুটো কি বিশাল কি বিশাল, মাথায় মস্ত বড় টুপি, ঠোঁটের কোণে জ্বলছে সিগার, হাত গুজে রাখা পকেটে। যুবকের কাঁধে অচেতন রমণী। তার পা দুটো কয়েক কদম এগুতে গলায় কেমন আজব সুরের টান উঠল যেন। অদ্ভুত শান্তভাবে ভয়ানক কণ্ঠে গুনগুনিয়ে গাইতে লাগলো। কাউন্টারের উপরে টুকটাক শব্দ হচ্ছে, কাছের বাটিগুলো নড়চড়ে। চপিং বোর্ড দ্রুত হাত চালাচ্ছে মিলা। কুচি কুচি করছে গ্রিন চিলিস। পাশের ওভেনে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেকড হচ্ছে চিজ পাস্তা। ওপরে গার্নিশ করার জন্য চপ চিলি তৈরি করে রাখছে মিলা। আর মাত্র 2 মিনিট, তারপরে বের করবে পাস্তাটা। মিলা বড্ড আগ্রহের সাথে কাজ করছে। ঠিক তখনই কিচেনে কারো উপস্থিতি টের পায় মিলা, তবে সেদিকে তেমন ভ্রুক্ষেপ করেনি মেয়েটা। কিচেনে তো কত শেফই আসে যায়, সব দিকে থোড়াই খেয়াল রাখবে সে। এদিকে মিলার পানে একজোড়া ভারী কদম এগিয়ে এসেছে ততক্ষণে। মেয়েটার একদম পাশ ঘেঁষে দাঁড়াতেই টনক নড়ল মিলার। গা কাটা দিয়ে উঠল অজানা ভয়। আতঙ্কে হড়বড়াতে গিয়ে ধারালো ছুরির সনে আঙ্গুলের নরম চামড়ার সামান্য ঘর্ষণ লাগতেই আঙ্গুল কেটে লুহু গড়াতে লাগলো মিলার। অথচ সেদিকে বিন্দুমাত্র তো আক্কা করেনি মিলা। উল্টো ভীষণ ভয়ে তখনই পেছনে ঘুরে তাকাতেই দেখলো মেডেনের কুটিল হাসি মাখা মুখ। মিলা ভড়কায় তৎক্ষণাৎ পেছাতে গেলে গা বাঁধলো কাউন্টারের সঙ্গে। মেডেনের কুটিল হাসি প্রশস্ত হলো বোধহয়। তিনি কেমন গলা উঁচিয়ে বাদবাকি কিচেন স্টাফদের উদ্দেশ্যে বললেন, সবাই বাইরে যাও, আমার ওর সাথে কিছু কথা আছে। প্যালেসের ঊর্ধ্বতন মেড হচ্ছেন মেডেন ইরা। তার কথা অগ্রাহ্য করার সাধ্যি আছে কার শুনি। সবাই কি সুন্দর মাথা নুইয়ে চলে যেতে লাগলেন কিচেন থেকে। মিলা ভয়ার্ত ঢোক গিলছে, মুখ ফুটে সবাইকে বলতে চাচ্ছে, যেও না, আমার ছেলে যেও না। কিন্তু মনের কথাগুলো মুখ অব্দি ফোটেনি তার। ভয় আতঙ্কে তটস্থ তনুমন। এদিকে সবাই চলে যেতে মেডেন বোধহয় সুযোগ পেলেন। তখনই এক হিংস্রতা ভাই আঁকড়ে ধরলেন মিলা সোনালি রঙা চুলের মুঠি। মিলা ঠোঁট কামড়ে ব্যথা সইল সবটুকু। মেডেন মিলার মাথাটা খানিক ঝাঁকিয়ে কটমুটিয়ে বলতে লাগলেন,
কি বলেছিস ওকে? সত্যি করে বল, কি জানিয়েছিস ওকে? মিলা মুখ খুলল না, ঠোঁট কামড়ে অশ্রু বিসর্জন দিচ্ছে নীরবে। মেডেনের বুঝি রাগ বাড়ল তা দেখে। তিনি তৎক্ষণাৎ নিজের অপর রূপখানা দেখাতে উদ্যত হলেন। নিজের গা থেকে শালটা তখনই খুলে নিয়ে শালের একাংশ জোর করে ঠেলে দিলেন মিলার মুখে। মিলা হতভম্ব চোখে তাকিয়ে রইল। কেবল মুখ থেকে শালটা সরাতে চাইলে মেডেন সপাটে তার গাল বরাবর দিয়ে বসলেন এক চর। চরের তীব্রতায় হেলে পড়ে মিলার গাল, চোখ ফেটে বেরোলো অশ্রুকণার দুয়ার। মেডেন এতটুকু থামলেন না, মিলার চুলগুলো মুঠোয় চেপে ফের জিজ্ঞাসা করলেন। এখনো সময় আছে, বল ওকে কি বলেছিস? মিলা এবারেও নিশ্চুপ। সেই নিশ্চুপতাই যেন কাল হয়ে দাঁড়ালো তার জন্যে। মেডেন হিংস্র হলেন। নিজের চিরচেনা মুখোশটা তৎক্ষণাৎ সরিয়ে দিয়ে উন্মুক্ত হলেন নিজের ভয়ানক অলক্ষ্য রূপে। এক হাতে তখনই মিলার বাম হাতটা চেপে ধরে অন্য হাতে কাউন্টারের উপর অন করে রাখা ওভেনের দরজাটা একটানে খুলে দিলেন। অতঃপর চোখের পলকে মিলার হাতখানা চেপে ধরে ঢুকিয়ে দিলেন গরম ওভেনে। মুহূর্তেই বুকফাটা আর্তনাদে ফেটে পড়ল মিলা। কিন্তু তার এমন বুকফাটা আর্তনাদ বাইরের কেউই শুনল না। মেডেন ইরা সেই সুযোগ রাখলইনি না। প্রায় মিনিটখানেক বাদে ওভেন থেকে মিলার হাতটা বের করে আনেন মেডেন। আহারে, বেচারির হাতের উপরাংশের চামড়াটা কেমন উঠে গিয়েছে। সেদিকে তাকিয়ে থেকে বাঁকা হাসলেন মেডেন। আরেক ধাপ পৈশাচিকতা বজায় রেখে তখনই চপিং বোর্ডে চপ করে রাখা গ্রিন চিলিগুলো হাতে তুলে মাখিয়ে দিলেন মিলার পোড়া হাতটায়। এবার বোধহয় হাতের যন্ত্রণায় মরেই যাবে মিলা। মেয়েটা রীতিমতো ছটফটাচ্ছে কষ্টে, অথচ মেডেনের ঠোঁটের কোণে এক চিলতে হিংস্র হাসির রেখা স্পষ্ট দৃশ্যমান। তিনি ছটফটাতে থাকা মিলার চুলগুলো ফের চেপে ধরে হিসিয়ে আলটিমেটাম দিয়ে বললেন, খবরদার, ভুলেও আমার পথের কাঁটা হয়ে দাঁড়ানোর চেষ্টা করবি না, নয়তোবা তোর প্রাণটা কিন্তু অল্প বয়সেই খোয়াতে হবে। ভুলে যাস না আমরা এ বাড়িতে কেন এসেছি। সেই ছেলের দুদিনের মোহে পড়ে এত সহজে সবকিছু ভুলে গেলে কিভাবে হবে? আমাদের তো আরো অনেক কিছু করতে হবে, ধ্বংস করতে হবে ওকে। তুলনে নরম বিছানায় শুয়ে থাকায় মনে হচ্ছে ভারী শরীরটা বুঝি হাওয়ায় ভাসছে। অসারতায় ডুবে থাকা হাত পাগুলো কেমন নড়চড়বিহীন পড়ে আছে। চোখ দুটো বুজে থাকলেও মস্তিষ্ক ধীরে ধীরে সজাগ হচ্ছে মাহিরার। একটু একটু টের পাচ্ছে পায়ের পাতায় কারো শীতল হাতের স্পর্শ। ধীরে ধীরে সেই স্পর্শ গাঢ় হচ্ছে। পায়ের পাতা ছেড়ে দিয়ে উঠে আসছে টাকনু বরাবর। মুহূর্তেই সম্পূর্ণ সজাগ হলো মাহি। পায়ে এমন শিরশিরে পরশ অনুভূত হতে শোয়া ছেড়ে লাফিয়ে উঠে মেয়েটা। ভয়ের তো ঢোক গেলে সম্মুখে তাকাতেই দেখে মেডেন ইরা কেমন ছলছল চোখে তাকিয়ে আছে তার পানে। মাহি ভরকায়, সময় নিয়ে নিজেকে সামলে সন্দিহান গলায় আওড়ায়, আপনি এখানে? মেডেন কথা বলতে পারছেন না কেন যেন। তার হয়ে তার চোখ দুটো বোধহয় কথা বলছে আজ। জানাচ্ছে মাহির কষ্টে তিনিও কষ্ট পাচ্ছেন। মাহি কিয়ৎক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল মধ্যবয়সীর আধারে ছেয়ে থাকা মুখ পানে। ঠোঁট নাড়িয়ে ফের কিছু বলতে যাবে অমনি ঘটে গেল এক অতর্কিত ঘটনা। মেডেন কেমন ছুটে এসে মেয়েটাকে বুকের সঙ্গে চেপে ধরলেন আচমকা। ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল মাহি পাথরের ন্যায় বসে রইল কেবল। এদিকে মেডেন কাঁদছেন, হু হু করে কাঁদছেন। এই কান্নায় নেই কোনো নাটকীয়তা, আছে কেবল বুকচেরা আর্তনাদ। মাহির বোধগম্য হচ্ছে না মেডেনের এহেন বাধীন কান্নার কারণ। সময় যত পেরোচ্ছে ততই যেন বেড়ে যাচ্ছে মেডেনের কান্নার বেগ। মাহি আর পাথরের ন্যায় বসে থাকার মুরদ রইল না। ধীরে ধীরে মেডেনের পিঠের ওপর এক হাত উঠিয়ে এনে আলগোছে রাখলো সে। খানিক গলা খাকারি দিয়ে বলতে লাগলো, কি হয়েছে আপনার মেয়েদিন? এইভাবে কাঁদছেন কেন? মেডেন তৎক্ষণাৎ জবাব দিলেন না, অথচ মাহিকে বুকের সঙ্গে শক্ত করে চেপে ধরে চোখ দুটো বুঝে কেমন পাগলের ন্যায় বিড়বিড় করছেন। মুয়া মামুনি মারিয়া, মুয়া লিউবি মায়া দোভোজকা, মামা তোব্বা ওয়েন লিউবিত। আমার মামুনি মারিয়া, আমার আদুরে মেয়ে, মা তোমাকে খুব ভালোবাসি মা। মাহির বোধগম্য হলো না এহেন ভিনদেশি ভাষা। সে তৎপর হলো মেডেনকে থামাতে। মেডেনের পিঠের উপর আলতো করে হাত বুলিয়ে নরম কণ্ঠে বলছে, কান্না থামান মেয়েদিন। হঠাৎ করে কি হলো আপনার? কথাটা শুনলেন মেডেন। তড়িৎ নিজের উপচে পড়া আবেগগুলোকে দমালেন দক্ষতায়। রয়ে শয়ে বড় একখানা ঢোক গিললেন কান্নাগুলো গলার কাছে আটকে ফেলতে। অতঃপর ভীষণ চেষ্টায় নিজেকে কোনো মতে সামলে নিয়ে মাহিকে ছাড়লেন। মাহি বেচারি ছাড়া পেয়ে তৎক্ষণাৎ বুক থেকে সরে এলো মেডেনের। সন্দিগ্ধ দৃষ্টি মেলে তাকাতে দেখলো মেডেন কেমন হাঁ করে তাকিয়েছে তার পানে। চোখের পলক পড়ছে না মধ্যবয়সীর। মাহি খানিক অস্বস্তিতে পড়ল তার অমন চাহনি দেখে। সামান্য ঢোক গিলে শুকনো কাঠ গলাটা কোনো মতে ভিজিয়ে নিয়ে মুখ খুলল। আপনি কি কিছু বলবেন মেয়েদিন? আমাকে ক্ষমা করে দাও।
কথার পিঠে এহেন অপ্রাসঙ্গিক বাক্য বোধহয় সুবিধার ঠেকল না মাহির নিকট। মেয়েটার সন্দিগ্ধ মুখাবব তো তাই বলছে। সে তৎক্ষণাৎ কপালে গোটা কতক সন্দেহের ভাঁজ টেনে গম্ভীর কণ্ঠে আওড়ায়, মানে হঠাৎ ক্ষমার প্রসঙ্গ আসলো কোত্থেকে? মেডেন স্মিত হাসলেন। প্রত্যুত্তরে সঠিক জবাব না দিয়ে আলগোছে মাহির এক হাত টেনে নিয়ে ঠোঁট বসালেন হাতের উল্টো পিঠে। মনে মনে বললেন, ভবিষ্যতে ক্ষমা চাওয়ার সময় পাবো না ডিয়ার, কেননা তোমার আয়ুর স্থিতির তো খুব বেশি দিন নেই। সোচি ক্যাসিনো অ্যান্ড রিসোর্ট শহর থেকে বেশ দূরত্বে অবস্থিত। ক্যাসিনোটি বাইরে থেকে দেখতে যতটা বিলাসবহুল, ভেতর থেকে দেখলে ততটাই গা ছমছমে রহস্যময়তায় বোধ। উক্ত ক্যাসিনোতে দিনের বেলা বিভিন্ন ধরনের বেটিং কিংবা জুয়ার আসর বসলেও সন্ধ্যা হতে না হতে ক্যাসিনোর সম্মুখ দুয়ার বন্ধ হয়ে যায় সাধারণের জন্য। তবে রাত যত গভীর হয় উক্ত ক্যাসিনোতে বিভিন্ন গ্যাংস্টারের আসা যাওয়া বোধহয় ততই বেড়ে যায়। সোচি রিসোর্টের বেসমেন্ট আলিশান কক্ষের ন্যায় জায়গাটিতে সাজিয়ে রাখা বড় একখানা গোলাকার টেবিল। টেবিলের উপর সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা বিদেশি ইল্লিগাল অস্ত্র। পাশে স্তূপ জমিয়েছে সাদা কোকেন পাউডার। টেবিলে হেড অব দ্য চেয়ার বাদ রেখে বাদবাকি চেয়ারে গোল হয়ে বসে আছে বেশ কিছু নামিদামি গ্যাংস্টার। আন্ডারওয়ার্ল্ডের কালো জগতে যাদের রয়েছে অবাধ বিচরণ, প্রত্যেকের চোখে মুখে অপেক্ষা পরিলক্ষিত, যেন সবাই বেশ আগ্রহ নিয়ে বসে আছে কারো আগমনের অপেক্ষায়। সময় গড়াচ্ছে কক্ষে উপস্থিত প্রতিটা মানুষের বিরক্তি ছুটছে তরতর করে। তারা কি আর যেন তেন মানুষ, শত হলেও গ্যাংস্টার বলে কথা। তাদের এভাবে ডেকে এনে অপেক্ষা করানোর মানেটা কি? তাদের সময়ের কি কোনো মূল্য নেই? কথাগুলো ভাবতে ভাবতে উপস্থিত গ্যাংস্টারদের মধ্যে থেকে তখনই উঠে দাঁড়ায় বেঞ্জামিন, স্পেনের মাউরো গ্যাংয়ের হেড। মধ্যবয়স্ক লোক, পেটটা ভারী উঁচু, মাথা ভর্তি কোকড়ানো চুল, গায়ের রংটা বেশ ময়লা। তিনি বসা ছেড়ে উঠেই কেমন চিরবিরানো কণ্ঠে বলে উঠলেন, হোয়াট দ্য হেল ইজ দিস গোয়িং অন হেয়ার? কতক্ষণ যাবৎ বসে আছি আমরা, অথচ মনস্টারের আসার কোনো নামগন্ধও নেই। তিনি না এলে ডিল ফাইনাল হবে কিভাবে? জনাব, কিভাবে কয়টা কন্টেইনার পাঠাচ্ছি? বেঞ্জামিনের কণ্ঠে সে কি তেজ! ভাষায় প্রয়োগ হয়েছে রূঢ়তা। বাদবাকি এই সবাই মনোযোগ দিয়ে শুনলেন কথাটা, তবে গায়ে মাখলেন না কেউই। আশ্চর্য হলেও সত্যি কারো মুখে তেমন কোনো বিরক্তির ভাঁজ নেই, যেমনটা আছে বেঞ্জামিনের মুখাবয়বে। তাদের ভাব দেখে মনে হচ্ছে তারা বুঝি এহেন অপেক্ষায় অভ্যস্ত। বেঞ্জামিন চোখ ঘুরিয়ে ঘুরিয়ে সকলের মুখাবয়ব পরখ করলো একবার। কই সে ভাবল এভাবে প্রতিবাদী আওয়াজ তুললে বাকিরা নিশ্চিত তার সঙ্গে সায় দিবে, অথচ কাণ্ড দেখো হলো এর উল্টো। বেঞ্জামিন ভারী অপমানিত বোধ করলো এবার। কপালের চামড়ায় ঝুলে থাকা বিরক্তির ছাপগুলো তার ধীরে ধীরে রূপান্তরিত হলো রাগে, ক্ষোভে। সে কেমন গজগজ করতে করতে চেয়ার ছেড়ে চলে যেতে উদ্যত হতেই পেছন থেকে ভেসে আসে ভিক্টর তথা থাইল্যান্ডের মিয়ামি গ্যাংয়ের লিডারের দারাজ কণ্ঠ। প্রাণে বাঁচতে চাইলে আর এক কদমও বাড়াবেন না বেঞ্জামিন, কেননা এখানে আসার সিদ্ধান্তটা যার যার ইচ্ছেতে হলেও এখান থেকে বেরোনোর সিদ্ধান্তটা কেবল শ্যাডো মনস্টারের হাতেই থাকে। তাই অতিরিক্ত লাফালাফি না করে বসে পড়ুন। থামলেন বেঞ্জামিন, ভাবুক হলেন পর মুহূর্তে। রাশিয়ার সবচেয়ে বড় ডিলার গ্যাং তথা রুশদের সাথে যুক্ত হওয়ার পর এই প্রথম কোনো ডিলিংয়ে সরাসরি অংশ নিয়েছে বেঞ্জামিন। জানে না এই গ্যাংয়ের তথাকথিত অনেক রুলস, স্রেফ লোক মুখে শুনেছে এদের নাম ডাক। মনের মধ্যে একরাশ কৌতূহল থাকা সত্ত্বেও এখন অবধি শ্যাডো মনস্টার নামক ব্যক্তিটিকে একটা বারের জন্য দেখার সৌভাগ্য মেলেনি তার। এই নিয়ে বেচারা ভারী বিরক্ত। বলতে চেয়েছিলেন মনস্টারের ফেভারেট, অথচ এখন দেখো গুটি উল্টে গেল এক মুহূর্তে। বেঞ্জামিন কপট অতিষ্ঠ ও মুখে ফের চলে এলো নিজ আসনে। পরনের দামি কোটটার পেটের কাছের বোতামটা খুলে নিয়ে আলগোছে বসলো চেয়ারে। খানিকক্ষণ সাপের ন্যায় হুদায় ফুসফুস করেও যখন দেখলো স্বস্তি মিলছে না, ঠিক তখনই বেচারা খানিকটা বেঁকে বসে পাশের জনকে চাপা স্বরে জিজ্ঞাসা করলো, কখন আসবে মনস্টার? ভিক্টর কোকেন হাতাচ্ছে, কখনো আবার প্যাকেট তুলে নাকের কাছে নিয়ে এসে ঘ্রাণ শুকছে জোরালোভাবে। তন্মধ্যে বেঞ্জামিনের অমন প্রশ্নের জবাবে শ্লেষাত্মক হাসল ভিক্টর। শ্লেষাত্মক কণ্ঠে বলল, যখন মনস্টারের মন চাইবে। উত্তরটা মন মতো হয়নি বেঞ্জামিনের। লোকটা কেমন নাকমুখ কুচকে বসে রইল নিজ জায়গায়। এরই মধ্যে কক্ষটিতে প্রবেশ করে বেশ কিছু সশস্ত্র বডিগার্ড। প্রত্যেকেই ছুটে এসে ঘিরে ধরলেন পুরো কক্ষটি। সবার গায়ে একই রকম সাদা পোশাক, হাতে দামি দামি অস্ত্র। কক্ষে উপস্থিত সকলের নজর পড়ল দরজার দিকে। দেখলো ধীরে ধীরে একজোড়া বুট পরিহিত পা গটগটিয়ে ঢুকছে ভেতরে। সবার দৃষ্টি ক্রমশ উপরে উঠল। কিয়ৎক্ষণ বাদেই সবার চক্ষুগোচর হলো
ম্যাজেন্ডা রঙের স্যুট পরিহিত এক সুদর্শন যুবককে। যুবকের চোখে মুখে কুটিল হাসির রেশ স্পষ্ট। মাথার চুলগুলো ছোট ছোট করে কাট দেওয়া, গালটা আবৃত খোঁচা খোঁচা দাড়িতে। পরনে শার্টের উপরিভাগের বেশ কটি বোতাম খোলা। যুবক সবাইকে এক পলক দেখে বাঁকা হাসলো। পা দুটোর দাম্ভিক কদমে টেবিলের দিকে এগিয়ে আসতে আসতে ভরাট কণ্ঠে পড়ল, হেই এভরিওয়ান, হোয়াটসঅ্যাপ, ডিল এখনো ফাইনাল হয়নি? ভিক্টর ঠোঁট টিপে হাসলো। পেছনের চেয়ারের হাতলে এক হাত উঁচিয়ে রেখে বসলো। পরক্ষণে রয়ে শয়ে বলল, না, তোমার জন্যই ওয়েট করছিলাম। যুবক হুট করে নিচে ঠোঁটখানা কামড়ে ধরল কেন যেন। পর মুহূর্তে নিজের আর্টিফিশিয়াল লেন্স পরিহিত চোখ দুটো খানিক কুচকে তাকালো ভিক্টরের দিকে। সময় নিয়ে শুধালো। মনস্টার কোথায়? ভিক্টর আগের ন্যায় হাসলো, মাথাটা সামান্য কাত করে রহস্যময় কণ্ঠে আওড়ালো, ও নিক, স্টপ দিস জোকারি। মনস্টার কোথায় সেটা আমরা না জানলেও তুমি ঠিকই জানো, সেটা আমরা জানি। শত হলেও শেডো মনস্টারের চিরশত্রু বলে কথা, তুমি তো তার খবর রাখবেই। নিক ক্রুড়ো হাসলো মনে হচ্ছে। চোখ দুটো তীক্ষ্ণ করে নিয়ে হাত দুখানা গুজে দিল প্যান্টের পকেটে। অতঃপর পা দুটো সামান্য ফাঁক করে আরামে দাঁড়িয়ে বলতে লাগলো, বাহ, তুমি দেখছি ইদানিং ব্রেন খাটাতে শিখে গিয়েছে ভিক্টর। যদিও বা ভুল বলনি তুমি, এর জন্য অবশ্য তোমাকে একটা গিফট দেওয়া উচিত। কি দেওয়া যায়? নিক ভাবুকের ন্যায় ঠোঁট উল্টালো, মাথাটা নুইয়ে রেখে ধীর পায়ে কদম বাড়ালো টেবিলের একপাশে। খানিকক্ষণ সময় নিয়ে ভাবলো কিছু একটা। তারপর কেমন বাঁকা হেসে বাঁকা চোখে তাকালো ভিক্টরের পানে। চট করে বলে উঠল, যাও, আজ পুরো রাতের জন্য আমার অস্ট্রেলিয়ান গার্লফ্রেন্ড তোমার। আই নো ইউ ওয়ান্টেড টু হুক আপ উইথ হার মেনি টাইমস, সো গো অন। আজ ও তোমার। হকচকিয়ে উঠে ভিক্টর কানে ভুল শুনলো কিনা যাচাই করতে আচমকা বলে বসে। হোয়াট? নিক ক্রুড়ো হাসছে। পা দুটো ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে ভিক্টরের কাছে। ভিক্টর হতবাক চোখে তাকিয়ে আছে এখনো। ততক্ষণে নিক এসে দাঁড়িয়েছে ভিক্টরের সামনে। হালকা ঝুঁকে এসে নিকের কান বরাবর মুখ এনে দুষ্টু কণ্ঠে বলল, ইউ নো হোয়াট ভিক্টর, শি ইজ টু ওয়াইল্ড ইন বেড। আই থিঙ্ক ইউড লাভ ইট। ভিক্টরের অপবিত্র মনটা বুঝি লাফাচ্ছে রীতিমতো। তার সারা মুখে ছড়িয়ে গিয়েছে কামুকতার ছাপ। নিকের অস্ট্রেলিয়ান গার্লফ্রেন্ডের প্রতি সেই কবে থেকে ঝোঁক ছিল তার, তবে একবারই কিছু বলার বা করার সাহস হয়ে ওঠেনি কখনো। কিন্তু আজ যেহেতু যেচে পড়ে এই সুযোগ পেয়েছে, তাহলে শুধু শুধু এই সুযোগ হাতছাড়া করবে কেন শুনি। এদিকে এহনো প্রস্তাবে ভিক্টর যতটা খুশি হয়েছে, অন্য একটা মানুষ ঠিক ততটাই ক্রোধান্বিত হচ্ছে। টেবিলের একদম কর্নারের চেয়ারে মাথা নুইয়ে বসে থাকা আলেকজান্ডার ক্রমান্বয়ে ফুঁসছে রাগে। সুশ্রী ফর্সা মুখাবয়বটা তার লাল হয়ে যাচ্ছে ক্রমশ। কেননা নিকের অস্ট্রেলিয়ান গার্লফ্রেন্ডটা যে আর কেউ নয়, বরং তার স্ত্রী মেরিন। একবার এক ডিল ফাইনাল করতে এসেছিল আলেকজান্ডারের সঙ্গে মেরিন। সেদিনই নিক দেখে ফেলে মেরিনকে। প্রথম নিকের বিহেভিয়ার যথেষ্ট ক্যাজুয়াল থাকলেও পরবর্তীতে তার আচরণ হয়ে ওঠে উন্মাদের ন্যায়। নিজের ক্ষমতা বলে আলেকজান্ডারকে জোর করে আটকে রেখে তারই সামনে থেকে বেচারি মেরিনকে জোর করে তুলে নিয়ে যায়নি। আলেকজান্ডার কতবার চেষ্টা করেছে নিজের স্ত্রীকে ছাড়িয়ে আনতে, কিন্তু বরাবরই ব্যর্থ হয়েছে নিকের ক্ষমতার কাছে। এই ছেলে যে আস্ত ও বড় এক শয়তান, যেটাতে একবার নজর দেয় সেটা নিজের নামে হাসিল না করা অবধি শান্ত থাকে না। আলেকজান্ডারের চোখ দুটো ভরে যাচ্ছে ঘৃণার অশ্রুতে। নিজ বেদনায় মত্ত থাকা বেচারা খেয়ালি করেনি তার পেছনে কখন যে নিক এসে দাঁড়িয়েছে। সে হঠাৎ শুনল নিকের দুষ্টু কণ্ঠের টিটকারি, বাই দ্য ওয়ে অ্যালেক্স, ইউ নো সামথিং, তোমার ওয়াইফ কিন্তু আমাকে দিয়ে ভারী ফ্লেস্ট। কজ তোমারটার তুলনায় আমারটার গর্জন তাকে বেশি কাঁদিয়েছে। তৎক্ষণাৎ দাঁতে দাঁত চেপে ধরে অ্যালেক্স। চোখ দুটো বুজে ফেলে অসম্ভব রাগে। চোয়ালটা কেমন থরথর করে কাঁপছে তার। নিক বোধহয় পৈশাচিক হাসলো তা দেখে। রয়ে শয়ে শটান হয়ে দাঁড়াতে হঠাৎ তার দৃষ্টি আটকালো দরজার দিকে। এক গাদা কালো পোশাকধারী গার্ডস ঢুকছে দৌড়ে দৌড়ে। জনে জনে গিয়ে স্ট্যান্ড নিল নিজস্ব আঙ্গিকে। নিক শটান হয়ে দাঁড়ায়। এবার দুহাত ফের প্যান্টের পকেটে গুজে নিয়ে বাঁকা হেসে বিড়বিড় করে, ব্লাডি মনস্টার হ্যাজ কাম। প্রত্যেকে নিজেদের মাথা নুইয়ে ফেলে। সঙ্গে সঙ্গে মিনিট খানেক বাদে কক্ষে ঢুকলো একদম ধবধবে সাদা রঙা লম্বা কোট পরিহিত এডউইন। মাথার গোলাকার টুপি, তবে তার টুপির দৈর্ঘ্য অত বেশি নয়। সে গম্ভীর মুখে সম্মুখে পা বাড়াতেই হঠাৎ শুনল নিকের বাঁকা কণ্ঠ,
বাহ, সাপের আসার বদলে দেখছি বিচ্ছু চলে এলো। এডউইন গম্ভীর পুরুষ, হুটহাট কথার জবাব দেবার অভ্যাস নেই তার। সে নিজের গাম্ভীর্য বজায় রেখে ধীরে ধীরে হাত বাড়িয়ে মাথা থেকে টুপিটা নামিয়ে আনলো আলগোছে। অতঃপর নিকের পানে ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে থেকে গম্ভীর কণ্ঠে শুধালো, এসব ছোটখাটো কাজের জন্য তো বিচ্ছুই যথেষ্ট মিস্টার নিকোলাস, কারণ সাপ আসে কেবল সবল মারতে। নিক চোখ বাঁকায়, শক্ত চোয়ালে সন্দিহান গলায় জিজ্ঞাসা করে। সার্কাজম করলে? গম্ভীর মুখ এডেন বুঝি ঠোঁট দুটো পিষে হাসলো একটুখানি। মুখে এভাবে এক প্রকার রহস্যময় ভাবভঙ্গিমা ফুটিয়ে প্রতিউত্তরে বলল, ফ্যাক্ট বললাম। কথাটা মোটেও পছন্দ হলো না নিকের। তার মুখাভাবের পরিবর্তনে স্পষ্ট। এদিকে এডউইনের এহেন কট্টর জবাবে শ্লেষাত্মক আসলো সবাই। তৎক্ষণাৎ মিটিমিটি হাসিতে ফেটে পড়ল সকালে। এডউইন সেদিকে নজর দিল না, চুপচাপ গটগটিয়ে এগিয়ে গেল হেড অব দ্য চেয়ারের কাছে। ভীষণ শ্রদ্ধায় চেয়ারে না বসে চেয়ারের ঠিক পাশাপাশি দাঁড়ালো। নিকের এতেও সমস্যা। সরু চোখে ঘাড় বাঁকিয়ে চেয়ে থেকে গমগমে গলায় বলল, সাপ যেহেতু তোমাকে তার জায়গায় পাঠিয়েছে, তাহলে তার জায়গায় বসছো না কেন? এডউইন প্রতিউত্তর করল না। শটানভাবে দাঁড়িয়ে বাহাতটা পাশে বাড়িয়ে দিতে একজন গার্ড এগিয়ে এসে তার হাতে ল্যাপটপ ধরিয়ে দিল। এডউইন তখনই ল্যাপটপটা টেবিলের উপর রেখে দক্ষ হাতে কিবোর্ড চাপলো বেশ কিছুক্ষণ। অতঃপর মিনিট খানেক বাদে পেছনে বিশাল স্ক্রিনে দেখা গেল এক রহস্যময় মানব ওরফে দি শ্যাডো মনস্টার অবয়ব। এইডন প্রজেক্টের সাথে ল্যাপটপের স্ক্রিন কানেক্ট করে তখনই শটান হয়ে দাঁড়ায়। বাদবাকি গ্যাংস্টাররা নুইয়ে রেখেছে মাথা, সঙ্গে আছে নিকো। এমনিতেই মহাশয় মুখে যতবারই ফটর ফটর করুক না কেন, মনস্টারের সামনে তার কোনো হ্যাকরি চলে না। ওদিকে এডেনের পেছনের স্ক্রিনে জলজল করছে মনস্টারের অবয়ব। যুবক পায়ের উপর পা তুলে ভীষণ আয়েসে বসে আছে রাজকীয় সোফায়। তার এক হাতে প্রতীকী হিসেবে মনস্টার সিগনেচার ব্রেসলেটটা স্পষ্ট দৃষ্টিগোচর হচ্ছে। যুবকের গায়ে বরাবরের ন্যায় কালো ওভারক্লোক, মাথায় গোলাকার টুপি। তার দেহের খানিকটা অংশে দেখা গেল মুখটা ঢেকে আছে অন্ধকারে। সে এবার নিজের ভারী কণ্ঠে বলতে শুরু করলো, বিট শুরু কর। কথাটা কর্ণকুহরে পৌঁছাতেই শুরু হলো বিট। একে একে প্রত্যেক গ্যাংস্টার নিজেদের সর্বোচ্চ দাম দিয়ে কিনে নিতে লাগলেন অস্ত্রভর্তি কন্টেনার। শ্যারো মনস্টার আড়ালে থেকে প্রত্যেককে বুঝিয়ে যাচ্ছেন নিজেদের কাজ, কে কোথায় কবে কিভাবে কন্টেনার নিবে আনবে সব কিছু। সবার মনোযোগ কাজের দিকে থাকলেও একমাত্র নিকের মনোযোগ অন্যত্র। তার বিষাক্ত মন ভাবছে অন্য কিছু। আজ এই শ্যারো মনস্টারের জায়গা তার থাকার কথা ছিল, অথচ ভাগ্য দেখো হয়েছে তার উল্টো। রাত প্রায় 12:30টার কাছাকাছি। ঘুম নেই মাহির চোখে, অস্থিরতায় বোধ হয়েছে শরীর। রাতের খাবারটাও এখনও খায়নি মেয়েটা। কেন যেন ক্ষুধা নামক ইচ্ছেটুকু আপাতত নেই তার মধ্যে। মাহি চুপচাপ পা গুটিয়ে বসে আছে জানালার পাশে কাউচের উপর। ছলছল চোখ দুটো অদূরে সামনের পানে নিবদ্ধ, নীরবে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। আকাশে আজ চাঁদ ওঠেনি, মিটিমিটি জ্বলছে তারাগুলো। তাদের পানে চেয়ে থাকতে ভীষণ শান্তি পাচ্ছে মেয়েটা। সে যখন নিজ প্রশান্তিতে মত্ত, ঠিক তখনই ফুড র্যাক নিয়ে কক্ষে আগমন ঘটে মেড ইন ইরার। মেঝেতে হালকা ঘর্ষণের শব্দ পেয়ে তৎক্ষণাৎ ঘাড় বাঁকিয়ে তাকায় মাহি। মেডেনকে খাবার নিয়ে আসতে দেখে ফের মুখ ঘুরিয়ে নেয় মেয়েটা। অনীহার সুরে বলে, কেন আনলেন আবার? আপনাকে না বললাম আমি খাবো না? মেডেন শুনেও না শোনার ভান ধরলেন। রইস হয়ে ফুড র্যাকটা ঠেলে নিয়ে এলেন কাউচের সামনে। পা ঘুরিয়ে নিবেন, এসে বসলেন মাহির পায়ের কাছে। মাহি তৎক্ষণাৎ নিজের পা দুটো গুটিয়ে নেয়। মেইডেন তখন আলতো হেসে হাত রাখলেন মেয়েটার হাঁটুর উপর। নরম কণ্ঠে শুধালেন, খেয়ে নাও ডিয়ার, আমার ওষুধ খেতে হবে। মাহি অন্যত্র মুখ ঘুরিয়ে রেখেই বলে ওঠে, আপনার ওষুধ আপনি খাবেন, আমি তো আপনাকে ধরে রাখিনি মেইডেন। মেইডেন ঠোঁট উল্টালেন, মুখভঙ্গি কপট নাটকীয় ভাব ধরে সুর টেনে টেনে বললেন, বারে, খাবার না খেয়ে কিভাবে ওষুধ খাবো শুনি? হতবাক মাহি। খুব বেশিক্ষণ জড়সড় ভাব নিয়ে বসে থাকাটা আর হলো না মেয়েটার। তৎক্ষণাৎ নড়ে চড়ে বসে মেইডেনের পানে শান্ত চোখে তাকিয়ে নরম কণ্ঠে জিজ্ঞেস করে, আপনি এখনো খাননি? দুধারে কয়েকবার মাথা নাড়ায় মেইডেন। অন্যত্র চোখ ঘুরিয়ে গলায় একরাশ নমনীয়তা ঢেলে জবাবে বললেন, যেখানে আমার মেয়েটা এখনো না খেয়ে আছে সেখানে আমি কিভাবে খাই বলো তো? মাহি নরম মনের মানুষ,
খুব সহজে যে কাউকে বিশ্বাস করে ফেলার বড় দোষ রয়েছে তার। আজও ঘটল একই ঘটনা। মেইডেনের মায়া কান্নায় মেয়েটা ভুলে গেল সব। নিজের একরাশ অনীহা থাকা সত্ত্বেও কেবলমাত্র মেইডেনের কথা চিন্তা করে রাজি হয়ে গেল খাবার খেতে। মেইডেন বুঝি এতে রাজ্য জয়ের আনন্দ পেলেন। তখনই সার্ভিং র্যাক থেকে দুটো প্লেট নিয়ে এলেন সামনে। ধীরে ধীরে নিজের পাতে এবং মাহির পাতে খাবার বেড়ে নিলেন একটু একটু করে। তারপর র্যাক থেকে একটা বাটি বড় বড় চিংড়ির মালাইকারি তুলে হাতে নিলেন তিনি। খুব যত্ন করে মাহির পাতের কোণে খানিকটা তরকারি দিয়ে বাটিটা সরিয়ে নিতে চাইলেই মাহি কেমন জোর দেখিয়ে বলে ওঠে, আপনিও নিন না, চিংড়ির মালাইকারি কিন্তু খুব স্বাদে। এহেন কথায় মেডিন কেমন থতমত খেলেন মনে হচ্ছে। মানুষটার মুখাবয়বে কাচুমাচু ভাব বেশ স্পষ্ট, যেন খাবারটা নিষ্পাতে নিলেই কিছু একটা ঘটে যাবে তার সঙ্গে। মেডিন প্রসঙ্গ ঘোরাতে কেমন আফসোস নিয়ে বললেন, আর বলো না ডিয়ার, খেতে তো আমিও চাই, বাট আমার আবার চিংড়িতে মারাত্মক অ্যালার্জি। মুখে নেওয়া মাত্রই নিঃশ্বাস আটকে আসে, তাই ডাক্তার বারণ করেছে চিংড়ি খেতে। সহজ সরল মাহি ধরে নিল কাহিনী সত্য, তাই সে আর জোর করল না মেডিনকে। এই নিজের পাতে কবজি ডুবিয়ে খেতে লাগলো কেমন। তবে তরকারিটা একটু মুখে নিতে স্বাদে ভারী তারতম্য পেল মেয়েটা। শঙ্কিত মনে প্লেটটা নাকের কাছে নিয়ে এসে ঘ্রাণ শুকলো একবার। তার কেন যেন মনে হচ্ছে তরকারির স্বাদটা একটু ভিন্ন। এদিকে মেইডিন মাহিকে খাবার থামাতে দেখে উদ্বিগ্ন হলেন। যেচে পড়ে তাড়া দিয়ে দেখিয়ে বললেন, কি হলো, খাও। মাহি ভাত মাখাচ্ছে ধীরে ধীরে, মাথাটা নুয়ে রেখে বলে ওঠে, মাছটা কেমন যেন লাগছে। মেইডিন হাসলেন, ইতস্তত কণ্ঠে পরক্ষণে শুধালেন, বিদেশি মাছ তো, আর আমিও ফার্স্ট টাইম রান্না করলাম, তাই হয়তো এমন লাগছে তোমার কাছে। মাহির মনটা কেমন খচখচ করছে, তবুও সৌজন্য রক্ষাতে কোনো মতে খাবারটুকু খেলো মেয়েটা। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, প্রথমে দু লোকমা নাক সিটকাতে সিটকাতে মেয়েটা চোখে মুখে এক অদ্ভুত পরিবর্তন দেখা যাচ্ছে। ক্রমশ তার চোখ দুটো নিভু নিভু হয়ে যাচ্ছে, ঠোঁটের কোণে নেশাগ্রস্তের ন্যায় ঝুলছে শূন্য হাসি। মেডেন এক দৃষ্টে তাকিয়ে রইলেন মাহির পানে। যেই দেখলেন মাহির মুখখানে পরিবর্তন নেমেছে, অমনি বাঁকা হাসলেন তিনি। খানিকটা এগিয়ে এসে চাপ্পাসরে মাহিকে বললেন, কেমন লাগছে ডিয়ার? নেশাগ্রস্ত দেখাচ্ছে মাহিকে। মেয়েটা তৃপ্তির ঢেকুর তুলে আয়েসি ভঙ্গিতে জবাব দেয়, আমি উড়ছি, দেখো। এতক্ষণে স্বস্তির নিঃশ্বাস ফেললেন মেডেন। বুঝে গেলেন ঔষধে কাজ হয়েছে। তিনি তৎক্ষণাৎ হাত থেকে খাবার প্লেটটা নামিয়ে রেখে এগুলেন মাহির পানে। মাহির কানের কাছে মুখ এনে এক নাগারে বলতে লাগলেন, তোমার আজ রাতে সিডের কাছে যেতে হবে ডিয়ার। সিড তোমার জন্য ব্যথা পেয়েছে, এখন সেবা করার দায়িত্ব কার বলো তো? নেশাগ্রস্ত মাহি বাচ্চাদের ন্যায় ঠোঁট উল্টে সঙ্গে সঙ্গে জবাব দেয়, আমার। মেডেন বাঁকা হাসলেন। আলতো করে মাহির মাথায় হাত বুলিয়ে বললেন, সিড তোমাকে ভালোবাসে ডিয়ার, আর ভালোবাসার মানুষের কষ্ট কমাতে নিজেকে উজাড় করতে হয়, তার সঙ্গী হতে হয়, তবেই না সে সুস্থ হবে আগের মতো। তুমিও আজ সিডের কাছে নিজেকে উজাড় করবে, কেমন? বেচারা ভীষণ কষ্ট পাচ্ছে। চোখের পাতায় ভর করেছে রাজ্যে সব ভার। মনটায় জেগেছে অদ্ভুত অস্থিরতা। সম্পূর্ণ শরীর ঘামছে দরদর করে, মাথায় তীব্রভাবে জেঁকে বসেছে মেলি সুপ্ত অনুভূতিগুলো। মাহি হাঁসফাঁস করছে, অস্থিরতায় ঠোঁট গোল করে নিঃশ্বাস ফেলছে ক্রমাগত। বুকের খাঁচায় লুকায়িত অঙ্গটা বুঝি ম্যারাথনে নেমেছে মনে হচ্ছে। অক্ষিপটের সামনে সবটা কেমন ঝাপসা দেখাচ্ছে তার। মাথাটা দুলছে নেশাত্তরে। মাহি তৎক্ষণাৎ দুহাতে নিজের মাথাটা চেপে ধরে মাতাল কণ্ঠে ধীমে আওয়াজে বলে, আমার এমন লাগছে কেন? সম্মুখে বসে থাকা মেডেন কেমন বাঁকা হাসছেন। দেখো, মেয়েটার এহেন বেগতিক অবস্থা দেখেও তার মধ্যে তেমন উচ্চাটন পরিলক্ষিত হচ্ছে না। উল্টো মুখায়ভাবে তার লেপ্টে আছে একরাশ শ্লেষাত্মক ভাবসাব। তিনি একে একে কাউচের উপর থেকে খাবারের প্লেটগুলো ফের এর র্যাকে তুলে রাখছেন। আনমনে বিড়বিড়িয়ে বলছেন, দিস ইজ কল্ড ড্রাগ ডিজায়ার ডিয়ার। তোমার শরীর এখন অনেক কিছুই চাইবে, স্পেশালি আ পার্টনার। কথাগুলো বলতে বলতে ঠোঁট পিষে হাসছেন মেয়েদের। মাহির অমন দুরবস্থা সরু চোখে পরক করে পরক্ষণে মুখায়ভাবে টানলেন মেকি ভালো মানুষের ছাপ। খানিকটা নড়ে চড়ে মাহির একদম নিকটে এসে বসলেন মধ্যবয়সী। এক হাতে আলতো করে মাহির কাঁধ থেকে চুলগুলো সরিয়ে দিয়ে বলতে লাগলেন, মাই ডিয়ার, সিড তোমার জন্য অপেক্ষা করছে। এই মুহূর্তে ওর তোমাকে আর তোমার ওকে ভীষণ প্রয়োজন। মাহির মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে ইতিমধ্যে। শারীরিক যন্ত্রণায় কুপোকাত মেয়ে তখনই মেডেনের কথায় সায় জানালো। অস্থির বদনে দুলতে দুলতে কোনো মতে উঠে দাঁড়িয়ে পড়ল। হ্যাঁ যাব, আমি এখনই যাব।
কথা শেষ করবার স্বাদ হয়নি মাহির। চলতে থাকা কদমে উদ্ভ্রান্তের ন্যায় হাঁটা ধরল দরজার দিকে, তবে খুব একটা এগোতে পারেনি মেয়েটা। তার আগেই পেছন থেকে টান পড়লো কবজি বরাবর। মাহি থমকায়, ঘাড় বাঁকিয়ে তাকায় পেছনে। মেডেনের অমন হুটহাট বাধা দেওয়ায় মেয়েটা বুঝি বড্ড বিরক্ত হলো। সে কেমন ভ্রু কুচকে অস্থির কণ্ঠে আওড়ালো, কেন আটকালেন আমায়? হাত ছাড়ুন, আমি সিটের কাছে যাব। মেডেন স্মিত হাসলেন, এক হাতে মাহির কবজি চেপে রেখে এগিয়ে এলেন 2 কদম। অতঃপর মেয়েটা কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলতে লাগলেন, এভাবে যেও না ডিয়ার, আজ রাতটা তোমার জন্য খুব স্পেশাল। এসো আমার সাথে, আমি তোমার বোল্ড ভাবে তৈরি করে দিচ্ছি। সিড উইল লাভ ইট। সিডের পছন্দের কথা শুনে আচমকায় মাহির ঠোঁটের কোণে এক চিলতে লাজুক হাসির দেখা মিলল। মেয়েটা কেমন লাজুক লতার ন্যায় গুটিয়ে গেল। মেডেন ক্রুরো হাসলেন এ পর্যায়ে। তৎক্ষণাৎ মাহির হাতখানা টানতে টানতে নিয়ে গেলেন ক্লোজেট রুমের দিকে। হালকা সোনালি রঙা স্লিভলেস ফ্রক নাইটি। ফ্রকের উচ্চতা ভীষণ কম, হাঁটু থেকেও 3 আঙ্গুল উচ্চতে উঠে থাকায় ফর্সা মসৃণ পা দুটো পুরোপুরি উন্মুক্ত। মেধিন নারী কায়ায় সে কি তেজ রূপের। মাথা ভর্তি কুচকুচে কালো রঙা চুলগুলো স্ট্রেটনার দিয়ে একদম টান টান করে পিঠের উপর ফেলে রাখা। মেকআপ ভ্যানিটির সামনে কাঠের পুতুলের ন্যায় চুপচাপ বসে আছে মাহি। তাকে তৈরি করে দিচ্ছে মেডেন। মেয়েটা যদি সুস্থ অবস্থায় নিজেকে এহেন রূপে দেখতো তাহলে নির্ঘাত চক্ষু লজ্জায় জ্ঞান হারাতো কয়েকবার। অথচ এখন দেখো, সে নিজেই চাইছে নিজেকে উন্মুক্ত করতে। মেডেন আর দৃষ্টিতে এক আধবার আয়নার পানে তাকাচ্ছেন। মাহির চোখ দুটো নিভু নিভু, ঠোঁটের কোণে কামুক হাসির রেশ স্পষ্ট। মেডেন আর দেরি করলেন না। তৎক্ষণাৎ ভ্যানিটির উপর থেকে গুচির ফ্লোরা চেরি বেস্ট পারফিউমটা হাতে নিয়ে মাহির সারা গায়ে ছিটিয়ে দিলেন একটু একটু করে। পারফিউমটা সে কি মাদকীয় সুবাস। চোখ দুটো বন্ধ করে নিঃশ্বাস টানলে মুগ্ধতায় ভরে যায় তন্মন। মেডেন স্মিত হেসে আলগোছে মাহির 2 কাঁধে হাত রাখলেন। আয়নার পানে ঠায় তাকিয়ে থেকে বললেন, নাও ইউ আর পারফেক্টলি রেডি ফর টুনাইট। মাহির ঠোঁটের কোণে লেগে থাকা কামুক হাসিটা প্রশস্ত হলো ধীরে ধীরে। অবচেতন মনটা তার অজান্তেই তাকে দিয়ে করিয়ে দিচ্ছে কত কিছু, অথচ মেয়েটার সেদিকে থোড়াই খেয়াল আছে। 24 ঘন্টা আলোয় ঝকমক করতে থাকা প্যালেসটা আজ হঠাৎ করে 5 মিনিট যাবৎ অন্ধকারে নিমজ্জিত। এহেন ঘটনায় যার পর নেয় অবাক সকলে। তবে একজন শুধু অবাক নয়, সেই সাথে বড্ড শঙ্কিত। মানুষটা যে আর কেউ নয়, বরং মিলা। নিজের অমন আহত অবস্থা থাকা সত্ত্বেও মেয়েটা এহেন অন্ধকারে মোমবাতি জ্বালিয়ে ছুটে যাচ্ছে 3 তলার দিকে। প্যালেসে বিদ্যুৎ না থাকায় এলিভেটর কাজ করছে না। মেয়েটা তবুও থেমে নেই, সিঁড়ি বেয়ে হন্তদন্ত পায়ে ছুটছে উপরে। তার অবচেতন মন কেন যেন কু গাইছে। বারবার মনে হচ্ছে মেয়েটার কোনো বিপদ হলো না তো। এখানে আসার আগে মেডেনের কামরায় ঢু মারতেও দেখলো মেডেন ঘরে নেই। তার মানে তিনি মেয়েটার কাছে নেই তো। এক অজানা আতঙ্কে গলা অবধি শুকিয়ে কাঠ হয়ে গেছে মিলার। হাতে তীব্র যন্ত্রণায় নাক মুখ কুচকে রেখেছে কেমন। পা দুটো যেন আর এগোতে চাইছে না, তবুও মিলা ছুটছে। প্রায় মিনিট 5 বাদে সে চলে এলো 3 তলার লম্বা করিডোরে। দ্রুত কদমে পা চালিয়ে মাহির ঘরের দরজার কাছে আসতে মেয়েটা কেমন বড়সড় একটা ঝটকা খেলো মনে হচ্ছে। যেই দেখলো দরজার কাছে গার্ডস দুজন নেই, অমনি মনের মধ্যে একরা সন্দেহ নিয়ে ঘরে ঢুকলো মিলা। হন্যে হয়ে পুরো ঘরময় পায়চারি চালিয়ে খুঁজতে লাগলো মাহিকে, কিন্তু না, মেয়েটা ঘরের কোথাও নেই। মিলার গলা শুকিয়ে গেল ভয়ে। তার পা দুটো জমে গেল এক জায়গায়। সে কেমন আতঙ্কে ঢোক গিলে বিড়বিড় করতে লাগলো, কোথায় গেলে মুনলাইট? আবারও কেন মেইডেনের পাতা ফাঁদে পা বাড়াতে গেলে? এবার তোমায় আমি কোথায় খুঁজবো মুনলাইট, কোথায়? মনস্টার, প্যালেসে হঠাৎ লোডশেডিং হয়েছে। সদ্য ও ফর্কের আগায় ভেজিস নিয়ে মুখে তুলতে যাচ্ছিল মুগ্ধ। এরই মধ্যে অ্যাডউইনের এমন কথায় হাতখানা থেমে গেল বিচক্ষণ পুরুষের। এক মুহূর্তে চুপ করে ঠায় বসে থেকে পরক্ষণে কেমন বাঁকা হাসলো নীরবে। হাতের ফর্কটা আলগোছে নিচে নামিয়ে কুটিল কণ্ঠে আওড়ালো, মনস্টার নাকের ডগায় বসে বিটলামি, নট ব্যাড। থামলো মুগ্ধ। রয়ে শয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় সুদর্শন যুবক। আজও গা উদম তার। মাথার লম্বা চুলগুলো ভেজা, বোধহয় সদ্যই গোসল সেরে খেতে বসেছিলেন তিনি। তবে খাওয়ার হলো না তার। এতে অবশ্য খুব একটা মাথা ব্যথা নেই মনস্টারের। সে কেমন গম্ভীর মুখে বেরিয়ে যাচ্ছে ডাইনিং জোনের বাইরে। মনস্টারের পা দুখানা কয়েক কদম এগিয়ে আসতে 3 জন মেট কেমন হন্তদন্ত হয়ে ছুটে এলো তার নিকটে। 3 জনই নিজেদের এক হাঁটু মেঝেতে গেড়ে মাথা নুইয়ে রেখে বসলেন। অতঃপর নিজেদের হাত দুটো উঁচিয়ে ধরলেন মনস্টারের দিকে। একজনের হাতে মনস্টারের পছন্দের রিভলভার, আরেকজনের হাতে লম্বা একখানা তালোয়ার, আরেকজনের হাতে কাটা তারের চাবুক। কেউই জানে না মনস্টার কখন কোনটা তুলবে। তাই তো তারা
প্রতিবার এগিয়ে আসে নিজ দায়িত্বে, আজও এলো। অন্যদিকে আরো দুজন মেয়েড এসে দাঁড়িয়েছেন মনস্টার থেকে 1 হাত দূরত্বে। একজনের হাতে হ্যাঙ্গার, তাতে ঝুলছে মনস্টারের কালো রঙা ওভারকোট, আরেকজনের হাতে ইস্ত্রি করা শার্ট। মনস্টার গম্ভীর মুখে হাত বাড়িয়ে কালো রঙা ওভারকোটটা গায়ে জড়িয়ে নিল। পরক্ষণ সম্মুখে হাঁটু গেড়ে বসে থাকা মেয়েদের হাতে থাকা তালোয়ার এবং রিভলভারটা তুলতে তুলতে অ্যাডউইনের উদ্দেশ্যে কঠিন গলায় বলল, পাড়াটাকে রিড কর, আজ ওকে টিট দেব। ঘাড় নুইয়ে দাঁড়িয়ে থাকা অ্যাডউইন ঠোঁট টিপে হাসলো অলক্ষে। প্রত্যুত্তরে মাথা ঝাঁকিয়ে কেবল বলল, ওকে মনস্টার। এক হাতে লণ্ঠন, অন্য হাতে রাইফেল, মুখাভাবে একরাশ ভয় ভীতি নিয়ে হাঁটছেন মাইকেল প্যালেসের সার্কিট হাউসের প্রধান। মানুষটা মাত্রই ফিরলেন সার্কিট হাউস থেকে। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, কে যেন অতি সূক্ষ্মভাবে সার্কিট পয়েন্টের প্রতিটা তার কেটে দিয়েছে, এমনকি সিসিটিভি ক্যামেরাগুলোকে অফ করে রাখা। মাইকেল ভয়ে তটস্থ। মানুষটা যদি তাকেই এসবের দায়ী মনে করে বসেন, তখন কিভাবে এর রক্ষা পাবেন তিনি? এক আকাশ সমদুশ্চিন্তায় কুপকাত মাইকেল অস্থির হয়ে কদম বাড়াচ্ছেন প্যালেসের পেছনের দিকে। তবে হঠাৎ করে কারো উপস্থিতি বোধহয় টের পেলেন তিনি। তৎক্ষণাৎ পায়ের গতি থামালেন মাইকেল। কান খাড়া করে শুনতে লাগলেন শুকনো পাতায় মর্মর শব্দ তুলছে কারো কদমের উপস্থিতি। মাইকেল এর সঙ্গেই শটান হলেন। হাতের রাইফেলটা ঠিকঠাক মতো চেপে রেখে লণ্ঠন উঁচিয়ে পেছনে ঘুরলেন। আর ঠিক তখনই মুখোমুখি হলেন এক অতি পরিচিত মুখের। যাকে দেখা মাত্রই মাইকেলের চোখ উঠে গেল কপালে। হতবাকতা লেপ্টে গেল পুরো মুখমণ্ডলে। ঠোঁটের ফাঁক গলিয়ে অস্ফুট স্বরে বলল, তুমি? প্যালেসের দোতলার একদম কর্নারের কক্ষটি সিদের গোলাকার করিডোর দিয়ে পা গুনে গুনে এগোচ্ছে মেডেন। এক হাতে চেপে রেখেছেন মাহির ডান হাতের কবজি। বারবার এদিক সেদিক ঘাট বাঁকিয়ে দেখছেন চারপাশটা। এমন না যে তার ভয় লাগছে না, বরং ভীষণ ভয় লাগছে তার। এও জানে মনস্টার যদি খুনাক্ষরে এসব টের পায়, তাহলে এর পরিণাম ঠিক কতটা ভয়ানক হতে পারে। এত কিছু জানা সত্ত্বেও মেডেনের মনের বল প্রচুর। কি সুন্দর মেয়েটাকে নিয়ে যাচ্ছেন সিডের ঘরের দিকে। এদিকে মাহি কেমন নাকে কাঁদছে। হুট করেই মেয়েটার আবার কি হলো কে জানে। বারবার মেডেনের হাত ছাড়াতে চেয়ে বলছে, যাবো না কোথাও, ঘুমোবো আমি, ছাড়ো। একে তো অন্ধকার, তার উপর চারপাশটা কেমন নিস্তব্ধতায় ছেয়ে আছে। তন্মধ্যে মাহির অমন নাকে কান্না যদি কেউ শুনে ফেলে, তাহলে তো কিছু হওয়ার আগে কেলেঙ্কারি ঘটবে। মেডেন তখনই এক হাতে মাহির মুখ চেপে ধরেন, চাপা স্বরে বলেন, হুশ, আর একটু। মাহি কি বুঝলো কে জানে, ঠোঁট কামড়ে বেকুবের ন্যায় হাসলো কেবল। মেডেন মনে মনে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। আরও 2 কদম বাড়িয়ে এসে নিঃশব্দে দাঁড়ালেন সিডের ঘরের কাছে। হাত দিয়ে আলতো করে কাঠের ভারী দরজাটা ঠেলে দিয়ে দেখলেন দরজাটা খোলাই আছে। এতক্ষণে বোধহয় খানিক প্রসন্ন হাসলেন মেডেন। ঘাড় বাঁকিয়ে দুলতে থাকা মাহিকে সতর্ক কণ্ঠে বললেন, যাও, এই ঘরে শুয়ে আছে সিড। শোনো ডিয়ার, সিড যতই না করুক, তুমি কিন্তু ওর কোনো বারণ শুনবে না, কেমন? দরকার পড়লে জোর করে নিজেকে উজাড় করে দিবে ওর কাছে, বুঝলে? মাহির কামুক চাহনির তেজ বাড়ছে। সে কেবল ঠোঁট কামড়ে হাসলো একটুখানি। মেডেনের যা বোঝার বুঝে গেলেন তিনি। কেমন বাঁকা হেসে আলগোছে মেয়েটাকে ঠেলে দিলেন দরজার ভেতরে। মাহির ক্ষুদ্র দেহটা ঘরে ঢুকতেই মেডেন চুপচাপ দরজাটা লাগিয়ে দিলেন বাইরে থেকে। তারপর কেমন ক্রূর হেসে বিড়বিড় করলেন, ভাগ একজনের হলেও ভোগ করবে সবাই, সেটা তার ইচ্ছেতে হোক কিংবা অনিচ্ছায়। বিশালাকার অন্ধকার ঘর অদূরের বিছানায় শুয়ে আছে সিড। বেডসাইডের টেবিলে দাঁড় করিয়ে রাখা মোমবাতির স্ট্যান্ড, সেথায় একসঙ্গে জল করছে বেশ কিছু মোমবাতি। বেচারার বুকের উপর মোটা আকারের ব্যান্ডেজ পেঁচিয়ে রাখা। ব্যান্ডেজের গায়ে এখনো কোথাও কোথাও লেপ্টে আছে তাজা লহু। সিডের জ্ঞান আছে না নেই কে জানে। বেচারা তেমন নড়চড় দেখা যাচ্ছে না। এদিকে মাহি কেমন কামুক চাহনিতে তাকিয়ে আছে। তার নিঃশব্দ কদম ধীরে ধীরে এগোচ্ছে। তার গা থেকে ভেসে আসা মেয়েলি তীব্র সুবাস নাকে ঠেকতেই ঘুম হালকা হয়ে গেল সিডে। কপালে গোটা কতক ভাঁজ ফেলে পিটপিট করে চোখ দুটো খুলে সামনে তাকাতে প্রথম দর্শনে সবটা কেমন ঝাপসা দেখলো। বেচারা ঝাপসা দৃষ্টিতে দেখলো সামনে থেকে এগিয়ে আসছে এক নারী। গায়ে বোধহয় সিল্কের কাপড় চোপড়, কেননা মোমবাতির হলদেটে আলোয় তারা কেমন চিকচিক করছে। মেয়েটা ঠিক যতটা এগোচ্ছে গা থেকে তীব্র মাদকীয় সুবাসটা যেন তত বেশি ছড়াচ্ছে। সিড এবার তৎপর হলো মেয়েটাকে দেখতে। তবে ঝাপসা চাহনি তার কিছুতেই ঠিক হচ্ছে না। সে এবার মুখে বলল, কে তুমি? মাহি কামুক হাসলো। ধীরে ধীরে এক হাতে আলতো করে গায়ের উপর জড়িয়ে রাখা আলগা ওভার কোটের গাঁটগুলো খুলতে খুলতে বলল, তোমার প্রেয়সী। তৎক্ষণাৎ কান দুটো বুঝি ঝাঁঝা করে উঠল সিডের। এই কণ্ঠ, হ্যাঁ এই কণ্ঠ তো চিনি, এটা তো মাহির কণ্ঠ। কিন্তু এত রাতে ওর ঘরে কেন এলো মেয়েটা? সিড তক্ষুনি শোয়া ছেড়ে উঠে বসার প্রয়াস চালায়। তবে বুকের তীব্র ব্যথায় খুব একটা সুবিধা করতে পারছে না বেচারা। ঠোঁটের ফাঁক গলিয়ে অস্ফুটে বেরোচ্ছে মৃদু গুঙানি শব্দ। মাহি
তা টের পেতেই অস্থির হলো। তৎক্ষণাৎ এগিয়ে এসে সিডের হাতখানা ধরতে গেলে সিড এক ঝটকায় সরিয়ে দিল তাকে। ঘটনার আকস্মিকতায় কয়েক কদম পিছিয়ে যায় মাহি। ওদিকে সিড নিজের নজর লুকাচ্ছে। মেয়েটার দিকে তাকানোর মানেই মৃত্যু, সে তো খুব ভালো করে জানে এটা। সে কেমন চোখ মুখ কুঁচকে রেখে বলল, এত রাতে আমার ঘরে কেন এলো তুমি? তুমি কি জানো তোমার এই নিছক দুঃসাহসের জন্য আমার মৃত্যুও হতে পারে? মাহি অদ্ভুতভাবে হাসলো। কাঁধের একপাশ থেকে ক্লোকের একাংশ আলতো করে খুলে দিয়ে কামুক কণ্ঠে বলতে লাগলো, I need you, Sid. Today, I badly need you. হতবাক সিড নিজের কান দুটোকে যেন বিশ্বাস করতে পারছে না। বেচারা এ কেমন কণ্ঠ শুনছে ও, যেই মেয়ে সামান্য ওর হাতটা অবধি ধরতে চায়নি সেই কিনা আজ ওকে চাই বলছে। এটা কি করে সম্ভব? সিড আর ভাবতে পারলো না। পরক্ষণে কেমন ব্যাকুল কণ্ঠে মাহিকে অনুনয় করে বলল, চলে যাও মেয়ে, দয়া করে আমায় একা ছেড়ে দাও। মাহি আজ অনড়, নিজ বাক্যে কদম বাড়িয়ে এগিয়ে আসতে আসতে বলছে, কোথাও যাব না আমি। আজ তোমার সম্পূর্ণ রাত আমার। প্লিজ কাছে এসো। I need you. গলা শুকিয়ে যাচ্ছে সিডের। মাহির এমন সোজাসাপটা আহ্বানে না চাইতেও মুখ ফেরাতে হচ্ছে তার। এই নিয়ে খুব একটা কষ্ট না থাকলেও সিডের চিন্তা অন্যত্র। মাথায় একরাশ দুশ্চিন্তার বোঝাই নিয়ে ছেলেটা কেমন আর্তনাদ করে বলল, কি করছো তুমি সানবার্ড? এত রাতে কেন আসতে গেলে আমার ঘরে? প্লিজ চলে যাও, আমার নিজেকে সামলাতে কষ্ট হচ্ছে। ক্ষত ও বুকটায় প্রবলভাবে হাত চেপে রেখেছে সিড। ফের শোয়া ছেড়ে উঠতে চাইছে কোনো মতে। চোখ দুটো নুইয়ে রাখা তার। বিছানায় শেষ প্রান্তে গা ঘেঁষে ঠায় দাঁড়িয়ে আছে মাহি। মেয়েটার চোখে মুখে আচ্ছন্ন ভাব স্পষ্ট। ভাবভঙ্গিমা ধরেছে আবেদনময়ী। মেয়েটা কেমন গাল ফুলিয়ে বলে ওঠে, আমি সামলাবো তোমায়। প্লিজ যেতে বলো না। এই পর্যায়ে সিডে সত্যি মনে হচ্ছে মেয়েটা তার নিজের আয়ত্তে নেই। সে মৌন রইল এক মুহূর্ত। বিছানার এক পাশ ধরে ধরে কোনো মতে উঠে বসেছে বেচারা। হেডবোর্ডে পিঠ ঠেকিয়ে চোখ দুটো বুজে রেখে বুকের ব্যথায় মুখ খিচে বলে ওঠে, এখনই ঘর ছেড়ে বের হও সানবার্ড। আমার জন্য না হলেও অন্তত নিজের প্রাণ বাঁচানোর জন্য হলেও বের হও। ঈশ্বর না করুক মনস্টার এই খবর পেয়ে গেলে পুরো প্যালেস জুড়ে প্রলয় নামবে। না মুখ, তবু আমি তোমাকে চাই। সিডের কথার পিঠে দৃঢ় কণ্ঠ শোনা গেল মাহির। সিড বেজায় আশ্চর্য হলো এ পর্যায়ে। মেয়েটাকে দেখে তো এমন স্বভাবের কখনোই মনে হয়নি। তাহলে আজ সে এমন করছে কেন? কেন সিডিউস করতে এলো সিডকে? সিডের বুক কাঁপছে ভয়, অজানা আতঙ্কে। মেয়েটা ধীরে ধীরে তার পায়ের নিকট এগিয়ে আসছে। সিড তৎক্ষণাৎ নিজের মুখ ঘুরায় অন্যত্র। ভয়ার্ত ঢোক গিলে যেই না কিছু বলবে অমনি টের পেল তার পায়ের উপর একখানা নরম তুলতুলে হাতের ছোঁয়া। সিডের শরীর ঝাঁকিয়ে উঠল তৎক্ষণাৎ। বেচারা এক ঝটকায় পা দুটো সরিয়ে ফেলে অন্যত্র গমগমে গলায় বলল, পাগল হয়ে গেছো তুমি সানবার্ড? এসব কি করছো তোমার খেয়াল আছে? এক হাতে ভারী মোটা তালোয়ার, আরেক হাতে মধ্যমা এবং তর্জনীর ভাঁজে জ্বলন্ত সিগার। মাঝে মাঝে জনাব হাত উঁচিয়ে এক দুটান বসাচ্ছেন সিগারের শেষ ভাগে। গায়ে জড়ানো কেবলমাত্র লম্বা ওভারকোট। সামনের সবগুলো বোতাম হাঁ করে খুলে রাখা। ফলস্বরূপ যুবকের পেশিবহুল ইস্পাত। দৃঢ় শরীরটা স্পষ্ট দেখা যাচ্ছে। মাথার ভেজা চুলগুলো পিছন দিকে টেনে ঝুঁটি বেঁধে রেখেছে। যুবক হাঁটছে। প্যালেসের ঠিক পেছনে থাকা মাউন্টেন থেকে নেমে এসে এবার পা বাড়িয়েছে গার্ডেনের দিকে। কয়েক কদম হাঁটতেই হঠাৎ পাদুকা থামলো মুগ্ধের। ঘাড় বাঁকে আলগোছে তাকালো চেরি ব্লসম গাছগুলোর পানে। কান দুটোতে হঠাৎ করে বেজে উঠল মাহির বলা তখনকার কথাটা। এত সুন্দর বাগানে দোলনা লাগাননি কেন আপনারা? একটা দোলনা থাকলে তো বলতে পারতাম। মুগ্ধ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল কিয়ৎক্ষণ। ইদানিং হুটহাট মেয়েটার কথাগুলো তার মতো নির্দয় মানবকে খুব বেশি ভাবাচ্ছে মনে হচ্ছে। মুগ্ধ একবার খুব করে চাইল মেয়েটার কথাগুলোকে এক প্রকার দূরছাই করে ফেলতে। তবে পরক্ষণেই তার বেয়াদব মনটা এহেন ভাবনার তীব্র প্রতিবাদ জানিয়ে বলল, একটা সামান্য দোলনা, এ আর এমন কি ব্যাপার? দিলে কি ধন কমবে তার? মুগ্ধ ঠোঁট কামড়ে ভাবল কিছু একটা। যে হাতে সিগার ধরে রাখা সে হাতটা সামান্য উঁচিয়ে এনে কপালখানা হালকা চুলকে গম্ভীর কণ্ঠে ডাকল, এডউইন। আজ্ঞাকারী এডউইন। তখনই মাথা নুয়ে এগিয়ে এসে দাঁড়ালো মুগ্ধের পেছনে। কণ্ঠে একরাশ আজ্ঞাকারী ভাবসাব ঢেলে বলল, জি মাস্টার, হুকুম করুন। মুগ্ধ তেমন সময় নিল না। কপালের চামড়ায় গোটা কতক ভাঁজ ফেলে গমগমে গলায় আওড়ালো, সকাল হবার আগে গানের দোলনার ব্যবস্থা করবি। প্রতিটা গাছের নিচে একটা করে দোলনা লাগাবি। গট ইট? ভরকায় এডউইন। কানে ভুল শুনল কিনা যাচাই করতে তখনই ডান হাতের তর্জনী ঢুকালো কানের ছিদ্রপথে। কিয়ৎক্ষণ কানটা সামান্য ঝাঁকি স্থির হলো। পরক্ষণে দ্বিতীয়বার আমতা আমতা করে জিজ্ঞাসা করলো, কি?
তখনই ঘাড় বাঁকিয়ে কটমট দৃষ্টি নিক্ষেপ করলো মুগ্ধ। সঙ্গে সঙ্গে ঘাড় নুয়ে ফেলে এডউইন। বাহ, কিভাবে তাকালো মনস্টার! পারছে না এক্ষুনি কাঁচা চিবিয়ে খেতে। এডউইন কেমন তটস্থ হয়ে শুকনো ঢোক গিলছে বারবার। মনে মনে বাইবেলের কয়েকটা বাণী আওড়াতে কর্ণকুহরে ভেসে এলো মুগ্ধের কিরমির কণ্ঠ। সকাল হবার আগে প্রতিটা গাছের নিচে স্ট্যান্ড দোলনা না এলে সকাল হবার সাথে সাথে তোর মাথাটা সাইকেল পেটে যাবে। মাইন্ড ইট। হকচকায় এডউইন। সাইকির কথা শুনতেই গা গুলিয়ে উঠল কেমন। সামনে থেকে মনস্টার চলে গেলে বেচারা তৎক্ষণাৎ নিজের গালে সপাটে বসালো এক চড়। যেই টের পেল ব্যথা হচ্ছে অমনি বেচারা কেমন হতবুদ্ধির ন্যায় বিড়বিড় করলো। এটা তাহলে স্বপ্ন না, মনস্টার সত্যি সত্যি দোলনা লাগাতে বললো। মেজাজ চটেছে মুগ্ধের। গটগটিয়ে বাগান ছেড়ে সম্মুখে পা বাড়াতে হঠাৎ করেই বুকটা কেমন মোচড় দিয়ে উঠল নির্দয় মানবের। মুগ্ধ থামলো, হতভম্ব হয়ে গেল নিজের এহেন উদ্ভট অনুভূতিতে। কই, আগে তো কখনো এমনটা হয়নি তার সাথে। তবে আজ কেন বুক মোচড়াচ্ছে তার? মুগ্ধ আনমনে জিভ দিয়ে নিজের শুষ্ক অধৈর্যরা খানিক ভিজিয়ে নিল। চেরায়ত অভ্যাসের তাড়নায় ঘাটটা গোলাকার ঘুরিয়ে ফুটাতে গেলে দৃষ্টি থমকালো তার। প্যালেসের দোতলার কর্নারের কক্ষ, যেটাতে আপাতত সিট থাকছে, সেই কক্ষের জানালার গায়ে ছড়িয়ে রাখা সফেদ রঙা পর্দায় মোমবাতির আলো স্পষ্ট ছায়া দেখা যাচ্ছে দুটো মানবের। একটা নাহে সিট, তবে অন্যটাকে। মুগ্ধ দৃষ্টি তীক্ষ্ণ করলো। এক মুহূর্ত যেতে না যেতেই দেখলো অপর ছায়াটি এক নারী ছায়া। দুটো মানবের ছায়াগুলো ভারী আপত্তিকর অবস্থায় আছে। মুগ্ধের তখন কি হলো কে জানে। তার মনটা হঠাৎ কেমন করে শঙ্কিত হলো অজানা এক কারণে। সে তখনই কঠিন মুখাভাবে ছুট লাগায় প্যালেসের দিকে। পেছন পেছন ধীর কদমে এগিয়ে আসতে থাকে এডউইন। ভরকালো মনস্টারের অমন ছুটে যাওয়া দেখে অতঃপর কোনরূপ কাল বিলম্ব না করে সেও ছুটল মনস্টারের পিছু পিছু। হন্তদন্ত পায়ে ছুটছে মুগ্ধ, সে যেন বিরাট মাপের অ্যাথলেটিক। এডউইন পিছু পিছু দৌড়েও তাল মেলাতে পারছে না মনস্টারের সাথে। স্বাভাবিক মানুষ দৌড়ে দৌড়ে এত বড় সিঁড়ি বাইতে যেখানে 4 থেকে 5 মিনিট নেবে, সেখানে মুগ্ধ নিয়েছে মাত্র 1.5 মিনিট। এডউইনের যেখানে হাঁপাতে হাঁপাতে যান বের হয়ে যাবার জোগাড়, সেখানে মনস্টার কেমন না থেমেই ছুটছে। প্রায় মিনিট 5-এর মধ্যেই মুগ্ধ চলে আসে প্যালেসের দোতলায়। অধিক দ্রুত দৌড়ানোর ফলে মার্বেলের মেঝেতে পা দুটো স্লিপ কাটতে গিয়েও কাটলো না যেন। মুগ্ধ বেশ দক্ষতার সাথে নিজেকে সামলালো। অতঃপর সিডের ঘরের কাছে এসে আর এক মুহূর্ত দাঁড়ালো না। তখনই ঘরের দরজা ঠেলতে গিয়ে টের পেল দরজা ভেতর থেকে লাগানো। মুগ্ধের চোয়াল শক্ত হলো এ পর্যায়ে। শক্তিশালী পুরুষ এক কদম পিছিয়ে গিয়ে দরজার বুকে আচমকা বসালো এক লাথি। মুহূর্তেই খুলে গেল দরজাটা। মুগ্ধ তড়িৎ ঘরে ঢুকলো। তবে ভেতরে ঢুকেই যা দেখলো তাতে এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল মনস্টার। অদূরের বিছানায় চিত হয়ে শুয়ে আছে সিড। তার মুখমণ্ডল ঢেকে আছে মেয়েটার চুলের আড়ালে। মেয়েটা কেমন উপুড় হয়ে আছে সিডের উপর। দেখে মনে হচ্ছে দুজন বুঝি কিস করছে একে অপরকে। এদিকে হুট করেই অমন বিকট শব্দে দরজা খুলে যাওয়ায় হকচকায় সিট। তবে সঙ্গে সঙ্গে শোয়া ছেড়ে উঠতে পারছে না বেচারা। পিঠে ব্যথা পেয়েছে কিছুক্ষণ আগে। মেয়েটাকে বুঝিয়ে সুঝিয়ে ঘর থেকে বের করে এতে গিয়েই ঘটেছে দুর্ঘটনা। মাতাল মাহি এসব উদ্ভট কাপড় পরে সামলাতে না পারে হোঁচট খেয়ে উল্টে পড়েছে তার উপর। মাত্র এই বিছানায় ধপ করে পড়ে যেতে কে যেন ঢুকলো ঘরে। সিদ বহু কষ্টে এক হাতে মাহিকে নিজের উপর থেকে সরালো। মেয়েটা পাশে ঘুরতেই তার মুখ পানে দৃষ্টি পড়ল মুগ্ধের। মুহূর্তেই কোথাও যেন বাজ পড়ল মনে হচ্ছে। যুবকের চোখ দুটো হয়েছে বিস্ফোরিত। তৎক্ষণাৎ মুখাভাবে নামলো আমূল পরিবর্তন। মনস্টার ফিরল নিজের চিরচেনা হিংস্র রূপে। বাদামি চোখ দুটো ক্রমশ লাল হচ্ছে। হাত দুটো হয়েছে মুষ্টিবদ্ধ। কপাল এবং ঘাড়ের রগগুলো ফুলে ফেপে মোটা হয়ে গেছে ইতিমধ্যে। দৃঢ় চোয়ালখানা কাঁপছে রাগের চোটে। সিড এক নজর দেখলো সবটা। বেচারা শরীর কাঁপছে ভয়ে। সে মাথা নুইয়ে রেখে কেমন আমতা আমতা করে বলছে, মনস্টার না মানে আমি কিছু মনস্টার। কথা গলিয়ে যাচ্ছে সিডের। এরই মধ্যে তার পানে আগুন দৃষ্টি নিক্ষেপ করলো মুগ্ধ। তৎক্ষণাৎ নজর নামায় সিড। ভয় কাঁদতে কাঁদতে দুহাত জোর করে যেই না কিছু বলতে যাবে অমনি বেচারা শিকার হলো মনস্টারের অতর্কিত আক্রমণের। মনস্টার এগিয়ে এসে সিডের বুক বরাবর সজোরে লাথি বসায়। বেচারা সিড বুকের তীব্র যন্ত্রণা সইতে না পেরে এক চিৎকার দিয়ে তক্ষুনি জ্ঞান হারায়। মুগ্ধ থামেনি এতে। অচেতন সিডের বুকের উপর হাঁটু চেপে একের পর এক জোরালো পাঞ্চ বসাতে থাকে সিডের নাক মুখ বরাবর। এক একটা পাঞ্চে তীব্র আঘাতে থেতলে যাচ্ছে সিডের মুখ। লহু ছিটকে পড়ছে চারিদিকে। পাশ থেকে মাহি তখন নিভু নিভু চোখে সবটা পরখ করে আচমকা দুহাতে চেপে ধরলো মুগ্ধের হাতখানা। আধো আধো স্বরে বলল, ওকে ছাড়ো, ও আমার। থামলো মুগ্ধের হাত। চোখ দুটোতে এক পশলা আগুন নিয়ে তাকালো মেয়েটার পানে। ভাব এমন, এই বুঝি চোখের আগুনে ঝলসে দিবে মাহিকে। ব্লেডের ন্যায় তীক্ষ্ণ চোয়ালটা কেমন কাঁপছে রীতিমতো। মাহি একবারই হাত ধরতে বুঝি গায়ে আগুন ধরে গেল মুগ্ধের। যুবক কেমন হিংস্রের ন্যায় তখনই সিডের বুকের উপর থেকে পা সরিয়ে ঝাঁপিয়ে পড়লো মাহির উপর। এক হাতে শক্ত করে চেপে ধরলো মাহির গলদেশ। আরেক হাতে একের পর এক চড়াঘাত বসাতে লাগলো মেয়েটার নরম নাক মুখ বরাবর। বিকট কণ্ঠে গর্জন তুলে বলতে লাগলো,
হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।